পথ চলতে চলতে চলার পথে আমরা কত জায়গায় নাই ঘুরি। কিছু ঐতিহাসিক জায়গায় ঘুরি, কিছু প্রাকৃতিক সৌন্দর্য জায়গায় ঘুরি, আর কিছু স্মৃতিময় জায়গায় ঘুরি। আমরা আজকে ঘুরতে এসেছি সাভারের স্মৃতিসৌধে। স্মৃতিসৌধের নামটি শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে শহীদ মিনার আর সাভারের জাতীয় স্মৃতিসৌধের কথা। জাতীয় স্মৃতিসৌধ হলো বাংলাদেশের যতগুলো স্মৃতিস্তম্ভ আছে তার মধ্যে আয়তনে সর্বোচ্চ এবং গুরুত্ব সবার উপরে। এই স্মৃতিসৌধটি নির্মিত হয় বাংলাদেশে যারা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। বলা হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতির এক মহাকাব্য হচ্ছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর সাথে সাথে আমরা চেষ্টা করব আপনাদের কাছে স্মৃতিসৌধের পুরো ইতিহাস যতটুকু পারি তুলে ধরতে। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে সংশোধন করার ব্যবস্থা করে দিবেন এবং আমাকে ক্ষমা করবেন। স্মৃতিসৌধটি সাভারের নবীনগর গ্রামের ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত। এটা আমরা সবাই জানি। এর আয়তন হচ্ছে প্রায় 44 হেক্টর এবং স্মৃতিসৌধটি কয়েকটি ভাগে বিভক্ত, যেমন মূল স্মৃতিস্তম্ভ, গণকবর, মুক্তমঞ্চ, মসজিদ, কিছু লেক আছে যা দেখলে আসলেই খুব ভালো লাগে। আর পুরা স্মৃতিসৌধটি ভরে রয়েছে নানান প্রজাতির গাছগাছালিতে। আর সেই সকল গাছগাছালির মধ্যে রয়েছে নানান জাতের পাখি, কাঠবিড়ালি, আরও কত প্রাকৃতিক জীবজন্তু। স্মৃতিসৌধ ডিজাইন করেন বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এবং নামকরা একজন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। তার ডিজাইন করা স্মৃতিসৌধ 1978 সালে কাজ শুরু করে এবং 1982 সালে 16 ডিসেম্বর মূল কমপ্লেক্সের কাজ শেষ হয় এবং ওই দিনেই উদ্বোধন হয়। বাংলাদেশের এই স্মৃতিসৌধটি প্রত্যেক দিনেই অসংখ্য দর্শনার্থী দ্বারা পরিপূর্ণ থাকে। জাতীয় দিবসগুলোতে, বিশেষ করে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস, বিজয় দিবস বা 16 ডিসেম্বর, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেমন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান সহ সাধারণ জনগণ শ্রদ্ধা জানানোর জন্য এই স্মৃতিসৌধে ভিড় করে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ আছে সেগুলো 1954 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত বাংলার ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। সবচেয়ে উঁচু যে স্তম্ভটি রয়েছে সেটার উচ্চতা 150 ফুট এবং এটি বাংলাদেশের স্বাধীনতার বীর শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা অবনত হই এবং তাদের গভীরভাবে স্মরণ করি। এই কমপ্লেক্সের সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মেঠো পথগুলো, হাঁটার যে পেভমেন্টগুলো রয়েছে সেগুলো অতি সুন্দর সুনিপুণভাবে তৈরি করা। মাথার উপরে গাছগাছালি ছায়া দিয়ে রয়েছে। হাঁটতে গেলে বিভিন্ন পাখপাখালির ডাক অজান্তে মনের ভিতরে একটা প্রকৃতিক নাড়া দিয়ে ওঠে। যারা শহরে জীবনে একঘেয়েমি হয়ে গেছেন, বড় বিরক্তময় জীবন হয়ে গেছে, তারা একটিবারের জন্য হলেও স্মৃতিসৌধে আসেন, এখানে ঘোরেন,
আপনার মধ্যে একটা দেশপ্রেমিকের যেমন অনুভূতি আসবে, তেমনি এখানকার প্রকৃতি দেখে আপনি সত্যিই নিজেকে বাংলার অপরূপ সৌন্দর্যে হারিয়ে ফেলবেন। এখানে মেঠো পথ ধরে হাঁটলে মনে হয় যেন আমি বাংলাদেশের চিরসবুজ বাংলাদেশের মেঠো পথ দিয়ে হাঁটছি। এখানে আসলেই বোঝা যায় বাংলাদেশ কত শান্ত, কত শান্তিময়। যদিও বাংলাদেশের প্রকৃত চিত্র এটা নয়। আমরা আজ মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো কিছু ধরে রেখেছি, মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা ধরে রাখতে পারি নাই। ধরে রাখার চেষ্টা করব এবং এই উদ্দেশ্যে আমরা স্মৃতিসৌধগুলোর কথা মনে করব এবং চেষ্টা করব যেখানে যেগুলো স্মৃতিসৌধ আছে, গণকবর আছে, সেগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব, জানব। তাহলেই আমাদের অতীতের যে গৌরবময় ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, ৫৪-র ইতিহাস, ৬৯-র ইতিহাস, ২৪-এর ইতিহাস, সবই আমাদের মনে আসবে, মগজে আসবে, আমাদের চিন্তার খোরাক হবে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। আমরা যেদিকে যাচ্ছি সামনে দুটো হেলিপ্যাড আছে। হেলিপ্যাডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হেলিকপ্টারে করে এসে এখানেই নামেন। দুটো হেলিপ্যাডেই বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত। এই দেখেন, আমরা সামনে হেলিপ্যাড দিকেই যাচ্ছি। হেলিপ্যাডে উঠতে একটা আশ্চর্য জিনিস দেখা গেল, দুটো ঘুঘু পাখি পাশাপাশি চলে বেড়াচ্ছিল। আমাদের দেখে একটা চলে গেল, আর একটা রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জানি না আমার মোবাইলে কতটুকু দেখা যাবে, তারপরেও আপনারা চেষ্টা করবেন। এই যে একটা পাখি উড়ে গেল, আর একটা পাখি এদিকে আছে, চড়তেছে। একটু জুম করে দেখার চেষ্টা করবো আপনাদের, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এত সুন্দর ঘুঘু সাধারণত কোথাও দেখা যায় না এখন। তবে যেখানে গাছপালি বেশি আছে, গাছগাছালি বেশি আছে, মানুষের আনাগোনা কম আছে, সেখানে ঘুঘু পাখিরা বা অন্যান্য পাখিরা চড়ে বেড়ায়। এই যে একটা হেলিপ্যাড এখানে, আর নিচে ওই যে একটা হেলিপ্যাড আছে, এবং দূরে দেখা যায় ওই স্মৃতিসৌধ, মাঝখানে একটা লেক আছে। আপনারা সব কিছু জানেন এগুলো, তারপরও নতুন করে এগুলো তুলে ধরার আমার কিছু নাই। জাস্ট আপনাদেরকে আরেকবার স্মরণ করে দেওয়ার জন্যই আমার এই চেষ্টা। আমি আমার ভিডিওর মাঝখানে আবারও বলি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন, আর উৎসাহ দিবেন যাতে আমি বাংলাদেশের গ্রামীণ জনপদ নিয়ে কাজ করতে পারি। গ্রামের মানুষের সঙ্গে তাদের সাথে মিশে তাদের ভালো মন্দ, তাদের চাওয়া পাওয়া, তাদের সমস্যা ইত্যাদি যেন তুলে ধরতে পারি। আমার কণ্ঠের মধ্যে কিছুটা জড়তা আছে, ঠিক আছে, বাট চেষ্টা করবো এগুলো আস্তে আস্তে কাটিয়ে তুলতে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এটা সম্ভব। যদি সাপোর্ট পাই তাহলে উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব এবং ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। এখানে আরেকটা জিনিস আশ্চর্য আছে, সেটা হচ্ছে যে বিদেশি যারা কূটনীতিক, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান এখানে আসেন, তারা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পস্তবক অর্পণ করেন এবং যাওয়ার সময় এখানে একটি করে গাছ রোপণ করে যান। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা, বিভিন্ন দেশের সরকার প্রধানেরা এখানে আসছেন এবং তাদের নিজ হাতে একটা করে বৃক্ষ রোপণ করে গেছেন। এই বৃক্ষরোপণের উদ্দেশ্য হচ্ছে এই প্রকৃতিকে চিরসবুজ রাখা, প্রকৃতির ভারসাম্য ঠিক রাখা এবং প্রকৃতির সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি করা। তো আমরা সবাই গাছ লাগাবো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করব। এই দেখেন কোন দেশের রাষ্ট্রপ্রধান কি গাছ লাগিয়েছেন, একটা করে স্ট্যান্ডে সব লেখা আছে। কাঞ্চন গাছ,
কামিনী, এরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানরা এবং রাষ্ট্রদূতেরা লাগাই গেছেন। আমরা আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আসছি। জানি না কতটুকু আমি সঠিকভাবে করতে পারছি। আমার এটা প্রথম ভিডিও হিসাবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে উৎসাহ দেবেন, আমি যেন এর পরে যে ভিডিওটা করব আরও যেন ভালোভাবে সুন্দরভাবে করতে পারি। এবং আমাকে আপনারা উৎসাহ দিবেন। উৎসাহ পেলেই কিছু কাজ করা সম্ভব, সেটা যেখানেই হোক। ছোটো বাচ্চাকে উৎসাহ দিলে ছোটো বাচ্চা অনেক কাজ করতে পারে। আমাকে উৎসাহ দিবেন, আমিও অনেক কাজ করতে পারবো ইনশাল্লাহ। যদিও আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো না, কারণ আমি এই জগতে মানুষ না, সময় পেলে সময়ের ফাঁকে ফাঁকে করব। তারপর চেষ্টা করব 2-1টা ভিডিও আপলোড করার, যদি আপনারা সাবস্ক্রাইব করেন আর আমাকে উৎসাহ দেন। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের এই দেশকে জানার জন্য সুযোগ আল্লাহ আমাকে দেয়, দেশের মানুষকে জানার জন্য সুযোগ আল্লাহ মানুষকে দেয় এবং আপনাদেরকে যেন জানাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই দোয়াই কামনা করছি আপনার কাছে।